আপনারা জানেন যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আমনা বালোচ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ষষ্ঠ ফরেন সেক্রেটারি লেভেল বায়োলেটারাল কনসালটেশনস অংশগ্রহণের লক্ষ্যে 2 দিনের সফরে গতকাল দুপুরে বাংলাদেশে এসেছেন। আজ আমি এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আমনা বালোচ দুদেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন সেক্রেটারি লেভেল বায়োলেটারাল কনসালটেশনসে নিজ নির্দেশের নেতৃত্ব দিয়েছি। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, ফরেন সেক্রেটারি লেভেল বায়োলেটারাল কনসালটেশন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় পর্যালোচনা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে নতুন ক্ষেত্র চিহ্নিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আজকের সভায় উভপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়াদি পর্যালোচনা করে এবং আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি চিহ্নিত করে। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় নতুন গতি আনার জন্য যোগ দেয়। সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল ইসলামাবাদে 2010 সালে। পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেবার ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমি এখন আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে আলোচনা হয়েছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে পাকিস্তান দক্ষিণ এশিয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। সকল প্রতিবেশীদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। এই প্রেক্ষিতে আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে দুই প্রতিনিধি দল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেবার ব্যাপারে একমত হয়েছে। এছাড়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোর দিয়েছি। পাকিস্তানের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহযোগীকরণ এবং শুল্ক বাধা দূরীকরণ ও বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধিকরণের জন্য তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হয়েছে, যাতে প্রযুক্তি, উন্নত প্রজাতি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বন্যা প্রতিরোধে দুদেশের অভিজ্ঞতা বিনিময়ের উপরও জোর দেওয়া হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিককালে দুদেশের মধ্যে সরাসরি শিপিং রুট চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। আমরা উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক শিক্ষায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সন্ধানের উপর গুরুত্ব দিয়েছি এবং এ সকল ক্ষেত্রে পারস্পরিক শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছি। পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথাও আলোচনা এসেছে। দুই দেশের শিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, লেখক ও শিক্ষাবিদদের সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উভয় পক্ষ থেকে উৎসাহিত করা হয়েছে। এছাড়া আমি পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। আমরা বলেছি দক্ষিণ এশিয়া বাংলাদেশের বন্ধু প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে যে অমীমাংসিত সমস্যাগুলো আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী এবং ফরওয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য
পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছি। আমরা সার্কের আওতায় সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এর পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছি, যাতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, স্থিতিশীলতা এবং উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়। আমরা ওআইসি সনদের উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং মুসলিম উম্মাহর স্বার্থে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনায় দুদেশই গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা সংঘটিত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছি। আমি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে পাকিস্তানের সমর্থন কামনা করেছি। আমি শুরুতে বলেছি যে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই যে বৈঠক, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যক্রম সমূহের বিষয়ে আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক সেখানে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলোকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের জন্য যে সমস্ত অগ্রাধিকারমূলক ইস্যু আছে সেগুলোকে পারস্পরিক সদিচ্ছা এবং ঐক্যমত্যের মাধ্যমে সমাধান করতে অবদান রাখবে বলে আমরা মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমি একসাথে কয়েকটা প্রশ্ন নেই এবং তারপরে আমি উত্তর দিব। এর আগে আমি একটু বলি যে আমার পাশে মহাপরিচালক দক্ষিণ এশিয়া আছেন এবং পাকিস্তানে আমাদের হাই কমিশনার আছেন, আর আপনারা তো মহাপরিচালক পাবলিক ইউনিভার্সিটি ছিলেন। জি, আপনি যদি শোনেন, আমরা ঐতিহাসিক যে বিষয়গুলোর কথা আপনি বললেন, সম্পদ ফেরত পাওয়া, আটকে পড়া পাকিস্তানের ফেরত যাওয়া, গণহত্যার বিষয়ে ক্ষমা প্রার্থনা, সেই বিষয়ে আপনার কাউন্টার পার্টের উত্তর কি ছিল বা তারা এগুলো নিয়ে কতখানি ইন্টারেস্টেড, এটি একটি জানার জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে, কোন কারণে আমাদের আগে একটা দুর্নাম ছিল যে আমরা কূটনীতিতে অনেক বেশি ভারতের দিকে ঝুঁকেছিলাম, আমরা পাকিস্তানের দিকেও ঝুঁকে পড়ছি, এই অভিযোগ আমাদের বিরুদ্ধে উঠতে পারে কিনা অদূর ভবিষ্যতে? থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের আজকে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে আপনার পার্সোনাল টেকটা কি এবং এটা ফরেন পলিসিতে শুধু কোনো ইম্প্যাক্ট রাখছে কিনা? আজকে কিন্তু 15 বছর পরে হচ্ছে এবং আমরা কি বলতে পারি যে এটা ফলপ্রসূ হয়েছে কিংবা ইতিবাচক হয়েছে কিনা, কি ফরওয়ার্ড লুকিং হয়েছে? প্রতিরক্ষার সাহায্যের ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মাইক্রোফোন আচ্ছা, যেহেতু মাইক্রোফোনটা এখানে যাবে, আমি স্কোপটা নিয়ে নিচ্ছি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে কোন চুক্তি বা এমওইউ সই হবে কিনা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সাধারণত এইসব বিষয়ে আলোচনা হয়ে থাকে, এই ধরনের কোন আলোচনা হয়ে পাকিস্তান। আমার নাম শাহজাহান উর্বি, আমি বিবিসি নিউজে কাজ করি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সফরে আসবার কথা রয়েছে, সেই সময় শুধু ঠিক হল কি? স্যার, আপনার যে কথাটা বলেছেন যে সম্পদের একটা হিসাব ব্যাপার আছে, এইখানে আসলে আমাদের পক্ষ থেকে যে অ্যামাউন্টটা, মানে কত অ্যামাউন্ট, কত যে ক্ষতিপূরণ আমরা চাচ্ছি, সেটা যদি একটু বলেন। ওকে, আমি একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করি। অমীমাংসিত যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি যেমনটা বলেছি শুরুতেই, সেগুলো আমি উত্থাপন করেছি। আমরা পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা, তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সাথে আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি একটা নিয়মিত বৈঠকে হওয়ার কথা, কিন্তু এই বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 2010 সালে। কাজেই এই 2010 সালের পরে, এই 1.5 দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু তাদের দিক থেকে এই বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন।
আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে একসময় আমাদের বিরুদ্ধে নালিশ ছিল যে আমরা ভারতের দিকে বেশি ঝুঁকছি, এখন পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছি, এই ধরনের নালিশ হবে কেন? দেখেন, পাকিস্তানের সাথে আমাদের যে সমস্ত ইনস্টিটিউশনাল মেকানিজম আছে তার মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একটি, যা সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 2010 সালে। আরেকটি ইনস্টিটিউশনাল মেকানিজম হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন, সেটি অনুষ্ঠিত হয়েছিল 2004 সালে, অর্থাৎ 21 বছর আগে, 2 দশকেরও বেশি সময় আগে। আমরা এখন এই যে স্থবির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আমরা করছি। এবং এক্ষেত্রে ঝোঁকার প্রশ্ন যদি বলেন, আমি একটা দুইটা উদাহরণ দিতে পারি যেটা আমাদের জন্য লাভজনক। যেমন যোগাযোগ, আমরা বিমান যোগাযোগ চালু করছি, এক দেশ থেকে আরেক দেশে মানুষ গেলে সেটাকে আমার মনে হয় না যে ঝোঁকা বলা হয়, কিংবা ব্যবসা বাণিজ্য যদি বৃদ্ধি পায় সেটাকেও ঝোঁকা বলা হয় না। আমি মনে করি যে আমরা পাকিস্তানের সাথে যেভাবে এঙ্গেজ হচ্ছি সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট। আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি, কাজে এটা কোনোভাবেই একটা বিশেষ দেশের দিকে ঝোঁকার বিষয় নয়। আমার যে পার্সোনালিটি কিংবা এটা কোনো সুদূর প্রসারী প্রভাব আছে কিনা সেটা জিজ্ঞেস করেছেন। আমি মনে করি যে এর সুদূর প্রসারী প্রভাব হচ্ছে যে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগকে রক্ষা করা। যে বৈঠকটি প্রতি বছর হওয়ার কথা, সেই বৈঠকটা যাতে 1.5 দশক পরে না হয়, সেটা যাতে পরবর্তী বছর অনুষ্ঠিত হয়। এবং এটা যদি নিয়মিত যোগাযোগটা থাকে তাহলে আমরা এই সম্পর্ক থেকে পারস্পরিক লাভবান হতে পারবো। কাজে আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে এই যোগাযোগগুলোকে নিয়মিত করা এবং এই যোগাযোগের মাধ্যমে পারস্পরিকভাবে লাভজনক যে সমস্ত ক্ষেত্র, জনগণ পর্যায়ে যোগাযোগ, ট্রেড, ইনভেস্টমেন্ট, সমুদ্র পথে যোগাযোগ বা বিমান পথে যোগাযোগ, এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রতিরক্ষা বিষয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমাদের দুই দেশের মধ্যে এই সহযোগিতারা অনেকদিন ধরে বিদ্যমান এবং আমাদের সামরিক কর্মকর্তারা সে দেশে বিভিন্ন প্রশিক্ষণে যান এবং তাদের সামরিক কর্মকর্তারা আমাদের এই দেশে প্রশিক্ষণে আসেন। সাম্প্রতিককালে হাই লেভেল ডেলিগেশন পাকিস্তান সফর করেছেন এবং এই যে যোগাযোগটা, সেই যোগাযোগ নিয়ে এক ধরনের সন্তোষ প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভিজিটের তারিখ জানতে চেয়েছেন, সেই তারিখটা আমরা চূড়ান্ত করেছি। সেই তারিখটা হচ্ছে এই মাসের 27-28 তারিখে। এবং আজকের এই বৈঠকে আমরা দুই দেশের মধ্যে যে সমস্ত এমওইউ বা সমঝোতা স্মারক নিয়ে আলাপ আলোচনা চলছে সেগুলোকে এই সফরটাকে মাথায় রেখে যাতে চূড়ান্ত করতে পারি, সেই জন্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ আমরা ফর্ম করছি, যাতে করে আমরা আমাদের যে সমস্ত লাইন মিনিস্ট্রি আছে তাদের সাথে বসে এই অ্যামাউন্টগুলো রিভিউ করতে পারি এবং এটা ফাইনালাইজ করতে পারি। ক্ষতিপূরণের অ্যামাউন্টের কথা আপনি জিজ্ঞেস করেছেন। আমাদের কাছে যে হিসাবটা আছে সেখানে দেখানো আছে যে ফর্মার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী 4,000 মিলিয়ন US ডলার, আর আরেকটা হিসাবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি 200 মিলিয়ন US ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। আর কোন প্রশ্ন? আমি কামরাজ্যের দিকে বিজনেস সেন্টারে কাজ করি। তাহলে আপনি, আমরা যে উচ্চ আদালতে একটা নির্দেশনার আলোকে যারা উর্দু স্পিকিং পিপল আছে তারা জন্মসূত্রে বাংলাদেশের এখন এনআইডি কার্ড পায়। তো আপনি বললেন যে আটকে পড়া পাকিস্তানিদের ব্যাপারে আলাপ হয়েছে, কিভাবে তাদেরকে। আমার প্রশ্ন হচ্ছে, আসলে এই মুহূর্তে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি কারা এবং সেই সংখ্যাটা আসলে কত? ধন্যবাদ। আমি একটু আমি জানেন যে আমরা যে অ্যামাউন্টটা টেবিল করেছি আজকে, সেটা তো 53 বছর আগের অ্যামাউন্ট। এটার সাথে কি ইনফ্লেশন রেট অ্যাড হয়েছে কিনা? যদি না হয় তাহলে আমরা কেন ইনফ্লেশন রেটটা অ্যাড করছি না? এখন যে প্রশ্নটা করলেন, ইনফ্লেশন অ্যাড করা এবং কেন করছে না, এটা হচ্ছে আরো ডিটেলস আলোচনার বিষয়। আজকে আমরা যে জিনিসটা তাদের কাছ থেকে শুনতে চেয়েছি,
সেটি হচ্ছে যে আমরা এই বিষয়ে এঙ্গেজ থাকবো, যেটা আপনাকে একটু বলেছি। এই বিষয়ে গত 1.5 দশক ধরে কোনো আলোচনা হয় নাই। তো কাজে আমাদের লক্ষ্য ছিল এই জিনিসটা ফ্ল্যাগ করা, তাদের নজরে আনা, এবং আমাদের প্রত্যাশার সামনে যে সমস্ত এঙ্গেজমেন্ট হবে, যে সমস্ত বৈঠক হবে, সেগুলোতে আমরা এই বিষয়টা হয়তো সুনির্দিষ্টভাবে আলোচনা করার একটা সুযোগ পাবো। আর আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আটকে পড়া পাকিস্তানের সংখ্যা কত। আমার এখানে আমি যেটা ওনাদেরকে বলছি সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে যে আটকে পড়া যে সমস্ত পাকিস্তানি নাগরিক ছিল তাদেরকে যখন অপশন দেওয়া হয়, কেউ কেউ বাংলাদেশে থেকে যেতে চেয়েছিলেন, তাদেরকে সে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আর কেউ কেউ পাকিস্তানে ফেরত যেতে চেয়েছেন। এবং আগে এই 1.5 দশকের আগে আমরা বিভিন্ন সময়ে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছি, এবং সেখানে দেখা যায় যে এ পর্যন্ত 1,26,941 জন পাকিস্তানি আটকে পড়া পাকিস্তানি বাঙালি সেখানে, পাকিস্তানি নাগরিক সেখানে ফিরে গেছেন। আর বাকি আছে আমাদের কাছে যে তথ্য, সেটা হচ্ছে 4 লক্ষ স্ট্যান্ডার্ড পাকিস্তানি। এটা আচ্ছা না, এখন যে সংখ্যাটা সেটা হচ্ছে 3,24,147, যারা 14টা জেলাতে 79টা ক্যাম্পে বসবাস করছেন। এই হচ্ছে আমার কাছে তথ্য। জি, আসলে যদি মীমাংসার দিকে না যায়, মীমাংসা না হয়, তাহলে আসলে আমাদের সম্পর্কটা মানে গভীর করার যে চেষ্টা আমরা করছি সেটা আসলে কতদূর মানে যেতে পারবে, এই একটা প্রশ্ন কিন্তু আমাদের বিশ্লেষকরা করে। সুতরাং মানে এই ব্যাপারে আপনি কি মনে হয়? আমি আপনার সাথে এটা যোগ করি যে আমরা দুটো পয়েন্ট মাথায় রেখে এই বিষয়টা উত্থাপন করেছি। একটা হচ্ছে যে 1.5 দশক পরে আমরা এই লেভেলে বসলাম, কাজেই এই প্রসঙ্গটা তোলা উচিত, এবং তুলেছি এটা ন্যায্যতা এবং ঔচিত্যের দিক থেকে। 1, 2 নম্বর হচ্ছে এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। এবং এটা আমরা একটা শব্দ ব্যবহার করেছিলাম, অন এ সলিড ফাউন্ডেশন। আমরা বলেছি যে একটা খুব মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে জন্য এই বিষয়গুলোর মীমাংসা উচিত। এবং আমরা মনে করি পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্ক, এই সময়টাতে এই বিষয়গুলা সমাধান করার জন্য একটা উপযুক্ত সময়। ধন্যবাদ। একটা সিম্পল জিনিস, সাধারণত এই ধরনের বৈঠক হওয়ার পরে 2 পররাষ্ট্র সচিব একটা জয়েন্ট মিটিং করেন, অ্যাটলিস্ট একটা জয়েন্ট প্রেস রিলিজ বা কিছু একটা থাকে। আমরা সেটা অ্যাক্সেস করতে পারছি, এটা কি কোনো বিশেষ কোনো কারণ আছে কিনা, মানে ডিজ এগ্রিমেন্টের নাম্বারটা বেশি, এগ্রিমেন্টের নাম্বারটা সেটা কিনা। আর আরেকটা জিনিস আমি একটু চান্স নিচ্ছি যে আজকে আপনার আর একটা বৈঠক ছিল যে ইউএস ডেলিগেশন, ইম্পর্টেন্ট ডেলিগেশন আসছে বাংলাদেশ, এবং দে হ্যাড আ সিরিজ অফ মিটিং। একটা মিটিং আপনার সঙ্গে হয়তো প্রবাবলি জাতীয় এশিয়া। তো কিছু যদি বলেন যে কি ইস্যু, ট্যারিফ আছে, রোহিঙ্গা আছে, আম্পায়ার অ্যাডমিনিস্ট্রেশন সাথে কাজ করার বিষয়টা রয়েছে, ওটা যদি একটু রাখা হবে। থ্যাংক ইউ। জি, এনিওয়ান এলস? আমার একটা সেকেন্ড কোয়েশ্চেন ছিল। জি, বলেন। কি ফরওয়ার্ড লুকিং ছিল নাকি আরেকবার বলেন। মানে আজকে মিটিংটা কি ফরওয়ার্ড লুকিং অর পজিটিভ? আপনি কি টার্মিনোলজি ফরওয়ার্ড লুকিং কিনা অর পজিটিভ, পার্থক্য কি? ফরওয়ার্ড লুকিং নেগেটিভ হয়? ওকে, মাননীয় সচিব, আমার নাম মুস্তাফিজ, আমি ফিনান্সিয়াল এক্সপ্রেসে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে 2 দিন, প্রথমত আমরা তো অনেক কিছু চাইলাম পাকিস্তানের কাছে, পাকিস্তান আমাদের কাছে কি কি চেয়েছে বা কি কি প্রস্তাব দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন যে 71 সালের যুদ্ধ অপরাধের জন্য আপনারা ক্ষমা চাইতে বলেছেন, সেই ব্যাপারে পাকিস্তানের উত্তর থাকে।
আর আমার প্রশ্ন জি। নাফিজা আমি প্রশ্ন করেছিলাম যে এমওইউ এবং চুক্তি কি সই হবে। আপনি বলছেন যে কাজ চলছে, প্রতিরক্ষা বিষয়ক কোন চুক্তি বা এমওইউ হবে কিনা সামনের পররাষ্ট্র মন্ত্রীর স্থলে? মাননীয় সচিব, আমি অভিনয়টা একটু অ্যাড করতে চাই। আমার কলিগ যেটা বললেন যে একাত্তরের ক্ষমা চাওয়ার বিষয়ে, সেই বিষয়ে আমি একটু বলতে চাই যে আমাদের চিফ অ্যাডভাইজার গত ইউনিয়ন সম্মেলনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বলেছিলেন যে একবারের জন্য হলেও সেটা যদি আপনারা ক্ষমা চান তাহলে 1000 বছরের দরজা খুলে যাবে। আমার সোর্স যেটা বলছে যে পাকিস্তান এই ইস্যুটা অ্যাভয়েড করে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়। আজকের বৈঠকে আপনারা কি পেলেন? আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ওই সময় চিফ অ্যাডভাইজারের সাথে যখন আমাদের ওদের প্রাইম মিনিস্টারের বৈঠক হয়, বৈঠক শেষে আমাদের প্রেস রিলিজে এই বিষয়টি উল্লেখ ছিল, ওদের প্রেস রিলিজে কিন্তু বিষয়টি উল্লেখ ছিল না। তার মানে ওরা আসলে জিনিসটা অ্যাভয়েড করছে এবং সামনে অ্যাভয়েড করতে চাইবে। তো আমাদের কৌশল কি? প্রথম প্রশ্ন, মাননীয় প্রধান উপদেষ্টার সফর নিয়ে কোনো কথা হয়েছে কিনা। আমরা আপাতত পাকিস্তানের মাননীয় ডেপুটি প্রাইম মিনিস্টার এবং পররাষ্ট্রমন্ত্রী তার সফর নিয়ে কাজ করছি। দ্বিতীয়ত যেটা বললেন যে ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, দেখেন আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টা এরকম না যে আমি তোলার পরে তারা সেটাকে আলোচনার মধ্যে রাখতে চান নাই। তারা বলেছে যে তারা এই নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। তো কাজেই আমি এই আলোচনার প্রেক্ষিতে ভবিষ্যতে আলোচনার জন্য প্রস্তুতি নেব, এটা হচ্ছে আমার অবস্থান। আর এমওইউ নিয়ে যেটা বলেছেন, ওই যেটা বললাম যে দে উড লাইক টু রিমেন এঙ্গেজড এই বিষয়গুলোতে, এই সবগুলো বিষয়তে আমাদের দিকে কিছু সাজেশনস আমরা সামনের সময় দেব, যখন আমরা পরবর্তী বৈঠকে বলবো যে আমরা কি করে এগিয়ে নিতে পারি। সেটা হচ্ছে সামনের কূটনৈতিক প্রক্রিয়ার একটা অংশ হিসাবে সেটাকে দেখা যায়। এমওইউটা আমরা বসার পরে সেই তালিকাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখনই এই বিষয়ে কথা বলার মতো পর্যায়ে নাই। জি, আচ্ছা, আমি এমনিতে যেই কথাগুলো আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছি সেটা তো আছেই। আর ওদের দিক থেকে যে সমস্ত বিষয়ে বলেছে তার মধ্যে যেমন আছে আপনার দ্বিপাক্ষিক যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলো ছিল বিশেষ করে ট্রেড, এবং ট্রেড নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। আমাদের আপনি জানেন যে ট্রেড নিয়ে একটা গ্যাপ আছে, তা আমাদের দিক থেকে আমরা বলেছি এবং তাদের দিক থেকে ট্রেড নিয়ে যে আগ্রহের কথাটা সেটা আমরা যাতে বৃদ্ধি করতে পারি এবং চেম্বারগুলোর সাথে যাতে আরো বেশি আমাদের এঙ্গেজমেন্ট হয় সেটা আমরা যাতে এগিয়ে নিতে পারি এবং একটা চেম্বার ডেলিগেশন, ব্যবসায় প্রতিনিধি দল খুব সম্ভবত মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর যে সফরের সময় তার সহগামী হবেন। এছাড়া শিক্ষা নিয়ে কথাবার্তা হয়েছে। তারা তাদের যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেপেলেদের পড়াশোনার যদি আগ্রহ থাকে সেখানে যেতে পারে। কৃষি নিয়ে কথাবার্তা হয়েছে। কৃষিক্ষেত্রে তাদের যে সমস্ত গবেষণা ক্ষেত্র আছে সেই গবেষণা ক্ষেত্র এবং আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে সহযোগিতা হতে পারে। তুমি কিছু করতে চাও? ফ্লাড নিয়ে আমরা কথাবার্তা বলেছি, কারণ আপনারা জানেন যে সাম্প্রতিককালে পাকিস্তানও বন্যার শিকার এবং আমাদের দেশেও ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে। কাজে এই ক্ষেত্রে আমাদের যে পারস্পরিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সম্পর্কে আমরা অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি। সাম্প্রতিককালে মিয়ানমারের যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের প্রসঙ্গটা এসেছে এবং সেই ক্ষেত্রে সহযোগিতা কি হতে পারে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। অস্ত্র বিক্রি সংক্রান্ত কোনো কথাই এই বৈঠকে হয় নাই। আঞ্চলিক বিষয়াদি নিয়ে পাকিস্তানের মনোভাব কি? ভারত কিন্তু খুব স্পষ্টভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা পোষণ করে রেখেছিল।
করে সার্ক নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো প্রস্তাব বা আমাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব আলোচনা হয়েছে? না, আমি যেটা বলেছি যে আপাতত আমরা পাকিস্তানের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কাজ করছি, যেটা আজকের বৈঠকে আমরা চূড়ান্ত করেছি। এটা আগামী এই মাসেরই 27-28 তারিখে অনুষ্ঠিত হবে। সার্ক নিয়ে আমরা কথাবার্তা বলেছি। সার্ক সম্পর্কে পাকিস্তান এবং আমাদের যে অবস্থান সেটা একই রকম। আমরা চাই যে এই আঞ্চলিক সংস্থাটাকে আরো সক্রিয় করে তুলতে। আপনি জানেন যে আমরা সার্ককে আরো বেগবান করার জন্য সার্কের যে স্ট্যান্ডিং কমিটি বা পররাষ্ট্র সচিব পর্যায়ের যেই সভা, সেই সভা অনুষ্ঠানের জন্য সার্কভুক্ত বিভিন্ন দেশকে বলেছি। আজকের বৈঠকেও আমরা পাকিস্তানকে সে কথাটা বলেছি। আমরা মোটের উপর মনে করি যে সার্কের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা আমরা পুরোপুরিভাবে ট্যাপ করতে পারি নাই, এবং সেটার জন্য পাকিস্তান এবং বাংলাদেশ অন্যান্য মেম্বার স্টেট সহ একযোগে কাজ করার পক্ষে আমরা একমত হয়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে ডাইরেক্ট ফ্লাইট কানেকশন। আপনারা জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে ফ্লাই জিন্না বলে একটা কি বলে এটাকে এয়ারলাইন্স, তারা আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছে এবং সেই অনুমতিটা আমরা দিয়েছি। পরবর্তীতে এয়ারসিএল বলে আরেকটি এয়ারলাইন আমাদের কাছ থেকে পারমিশন চেয়েছে, সেটা প্রক্রিয়াধীন আছে। তো ওকে, না একটু উত্তর দিয়ে নিই। মাননীয় সচিব, ইউএস ভিজিট। আপনারা জানেন যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারা আছেন, ঢাকাতে সফর করছেন। একজন হচ্ছেন মিস নিকোল চুলিক, দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক ব্যুরোর উনি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং জনাব অ্যান্ড্রু হেরাপ, উনি পূর্ব এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো আজকে তারা আমার সাথে দেখা করেছেন এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও দেখা করেছেন। এছাড়া পরবর্তীতে আজকে তারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তার সাথেও সাক্ষাৎ করেছেন। আমার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা দ্বিপাক্ষিক বৈঠকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি। সামনে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কথা বলেছি। ইউএসএইড এর যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। আর এছাড়া অর্থনৈতিক সহযোগিতার যে বিষয়, সেই বিষয়ে আলোচনাকালে অন্যান্য বিষয়ের মধ্যে সম্প্রতি যে আরোপিত উচ্চ শুল্ক সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি, এবং আমরা এ পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেগুলো কোথাও তাদেরকে স্মরণ করে দিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি লিখেছেন, এবং আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টাও তার কাউন্টার পার্টকে একটি চিঠি লিখেছেন। এবং আজকে মার্কিন প্রতিনিধি দলের সাথে আমরা দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি, এবং সামনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কি কি ব্যবস্থা নিতে যাচ্ছে সেগুলো তাদেরকে আমরা জানিয়েছি। এই ছিল তাদের সাথে মোটামুটি আলোচনার বিষয়। রোহিঙ্গা প্রসঙ্গটা একটু বড়ভাবে আমরা আলোচনা করেছি, এবং আমরা এই দীর্ঘস্থায়ী যে সমস্যা সেই সমস্যার সমাধানের উপরে জোর দিয়েছি। তারা আমাদের অভিমত জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে, এবং সামনে কি করে এগিয়ে যাওয়া যায় সে সম্পর্কে আমাদের অভিমত জানতে চেয়েছেন। মোটের উপর এটা ছিল তাদের সাথে আলাপ আলোচনার বিষয়। মাননীয় সচিব, আমার আর একটা প্রশ্নের উত্তর তো পেলাম না, যে জয়েন্ট
প্রেস ব্রিফিং বা জয়েন্ট প্রেস স্টেটমেন্টটা না হওয়ার কি কোনো বিশেষ কোনো কারণ আছে? জয়েন্ট প্রেস এটা সবসময় হয় না। গত আপনারা জানেন যে ভারতের যে পররাষ্ট্র সচিবের সাথে আমার বৈঠক হয়েছে ডিসেম্বর মাসে, তারপরেও কিন্তু কোনো ধরনের জয়েন্ট প্রেস স্টেটমেন্ট হয় নাই। সো কাজেই এটার মধ্যে অন্য কোনো ধরনের অর্থ খোঁজার চেষ্টা করা না করে ভালো। একজন করে প্রশ্ন করেন, যারা প্রশ্ন করেন। আলোচনা হয়েছে কিনা বা মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রতিনিধি দল আমাদের রাজনৈতিক দলগুলোর সাথেও তারা কথা বলেছে, তারা কি ধরনের নির্বাচন দেখতে চায় বা নির্বাচনের সময়সীমা এগুলো নিয়ে কোনো আলোচনা আপনাদের তো জানতে চাই। না, আগ্রহের দিকে আমি এর আগে বলেছি, আগ্রহের মধ্যে আছে যে সংস্কার কার্যক্রম, নির্বাচন নিয়ে সাধারণ আলোচনা, যে নির্বাচনের ডিটেলস নিয়ে কোনো আলোচনা হয় নাই, কিন্তু তারা এটা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে। আর কি প্রশ্ন? ট্রেডের ব্যাপারে যে আপনি যে কনসার্নের কথা বললেন, এইটার ব্যাপারে তাদের জবাব কি ছিল? আর নির্বাচনের ব্যাপারে আমরা জানতে পেরেছি যে তারা ইনক্লুসিভ নির্বাচনটা সব দলের অংশগ্রহণ, সে কিছু আলোচনা হয়েছিল যে আওয়ামী লীগের এরকম বলেছেন। না, নির্বাচন নিয়ে খুব ডিটেলস কোনো আলোচনা হয় নাই। শুধু কি ছিল? ট্রেড নিয়ে কি জিজ্ঞেস করলো? ট্রেড নিয়ে কি জিজ্ঞেস করলো? না, আপনার অন্য কি প্রশ্ন ছিল? ট্রেড নিয়ে কি প্রশ্ন ছিল? এটা লাগবে না। রাইট, ওকে। এটাতে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে 90 দিনের যেই পজটা দিয়েছে সেটাকে আমরা স্টপ হিসাবে দেখছি না। সে 90 দিনের পজের মধ্যেই আমরা কি করে এই যে নতুন বাস্তবতার প্রেক্ষিতে আমাদের দেশের ভেতরে যে সমস্ত স্টেক হোল্ডার আছেন তাদের সাথে কথাবার্তা বলে একটা পথ বের করতে পারি, সেটা নিয়ে আমরা সময়টা ব্যয় করব। সুনির্দিষ্ট কোনো আলোচনা হয় নাই, একদম স্পেসিফিক যে এই করতে হবে সেটা না। তবে যেটা বলেছে যে আমাদের দুই দেশের মধ্যে যে ট্রেড গ্যাপ আছে, সেই ট্রেড গ্যাপ কিভাবে কমানো যায় সেটা নিয়ে বলেছে যে আমরা আমাদের দিক থেকে কি কি উদ্যোগ নিচ্ছি সেগুলো সম্পর্কে একটা সাধারণ আলোচনা হয়েছে। না, মনে রাখবেন এটা 15 থেকে 20 মিনিটের মতো একটা আলোচনা ছিল, তো কাজে এর মধ্যে কোনো বিষয় নিয়ে খুব ডিটেলস আলোচনার সুযোগ অনেক সীমিত। না, এই ধরনের কোনো আলোচনা হয় নাই। আর কার কার সাথে মিটিং করে? আর ওনারা দেখা করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে এবং পরবর্তীতে খুব সম্ভবত হাই রিপ্রেজেন্টেটিভ, যে আমাদের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা আছেন, ওনার সাথে। থ্যাংক ইউ।